এখন শুনবেন আজকের গল্প। আচ্ছা, কি মন্দির ছিল রে এটা? দেখে তো মনে হচ্ছে এককালে খুব জাঁকজমকের সঙ্গে এখানে পুজো আচ্ছা হতো। হ্যাঁ, মারাত্মক রকমের জাঁকজমক সহকারেই এখানে কালী প্রতিমার পুজো হতো শুনেছি, বুঝলি। সে জাঁকজমক এতই মারাত্মক ছিল যে কোনো লোক পুজো দেখা তো দূরের কথা, কোনোদিন প্রতিমা দেখতেও এখানে আসতো না। আমার মনে হচ্ছিল একজন ভয়ানক দেখতে কাপালিক এক হাতে আমাকে চেপে ধরে অন্য হাতে ধারালো খাঁড়া তুলে আমার গলায় কোপ বসিয়ে দিয়েছিল। এখানে এই নরকঙ্কালটা এলো কি করে? কঙ্কালগুলো তো সবই দেখেছিলাম ঘরের মেঝের উপর এদিক ওদিক পড়েছিল, আর পায়ের কাছে বিরাট একখানা খাড়া পড়ে রয়েছে দেখছি। দেখো দেখো দেখো, ওই কোণে সাদা মতন কি একটা রয়েছে, দেখো। একজোড়া পা, রক্ত মাংসের পা নয়, একেবারে অস্থিসার কঙ্কালের পা। আর তার চেয়েও ভয়াবহ হচ্ছে দুই কঙ্কাল পদের ওপরে বাঁধা রয়েছে একজোড়া নূপুর। অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের পোড়ো মন্দিরের আতঙ্ক। গল্প পাঠে আমি সৌমিক, নিবেদনে অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। কলকাতা থেকে আমার কলেজের 3 জন সহপাঠী বন্ধু এসেছিল আমাদের গাঁয়ে বেড়াতে। তাদের নিয়েই আমি সেদিন বিকেলে গিয়েছিলাম গাঁ ছাড়িয়ে মাইল দেড়েক দূরে ময়ূরাক্ষী নদীর তীরে। ওখানকার ময়ূরাক্ষীর 2 তীরের শোভা বড়ই নয়নমুগ্ধকর। ভেবেছিলাম সন্ধে অবধি নদীর ধারে বসে গল্পগুজব করে তারপর বাড়ি ফিরব। অন্ধকারে মাঠের মধ্যে আসতে পথে সাপ খোপের সম্মুখীন হতে পারি, এই ভয়েই বাবার 5 সেলের টর্চটা সঙ্গে এনেছিলাম। গরমকাল, 6:30তেও তখন অনেক বেলা, প্রায় 6:30 হবে তখন। আমরা 4 জনে কবিগুরুর একটা গান নিয়ে আলোচনা করছি। আলোচনায় এতই মশগুল ছিলাম যে পশ্চিম দিক থেকে কালো মেঘ কখন যে উঠে এসে প্রায় অর্ধেকটা আকাশ ঢেকে ফেলেছে খেয়ালই হয়নি। হঠাৎ ঝড় উঠতে খেয়াল হলো। আমরা ধর্মর করে উঠে পড়ে একরকম ছুটতে ছুটতেই বাড়ির পথে হাঁটা দিলাম। আমি জানি এই 1.5 মাইল পথের মধ্যে কোনো ঘরবাড়ি নেই, অর্থাৎ বৃষ্টির হাত থেকে শরীর বাঁচাবার মতো কোনো আশ্রয় নেই। বরাত মন্দ। 5-7 মিনিটের মধ্যেই দৈত্যের মতো কালো মেঘটা সারা আকাশ ছেয়ে ফেলল এবং মুষলধারে বৃষ্টি নামল। সেই সঙ্গে ঝড়ের সে কি বেগ! প্রাণপণে ছুটতে লাগলাম আমরা 4 জনে। ছুটতে ছুটতেই আমার খেয়াল হয়ে গেল যে আরেকটু এগোলেই আমাদের ডান পাশে পড়বে একটা পোড়ো কালী মন্দির। সেখানে গিয়ে উঠলে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচা যেতে পারে। কিন্তু সন্ধ্যার পর ওই মন্দিরের ধারে কাছে কেউ ঘেঁষে না। আমারও মন চাইছিল না ওদিকে যাওয়ার। গায়ের অন্য সকলের মতো ওই মন্দিরের প্রতি আমার মনেও ভয় আছে। অবশ্য ভয়ের কোনো কারণ আজ পর্যন্ত কিছু ঘটেনি কারো ক্ষেত্রে। ভয়টা কেবল সংস্কার বশেই। তবু যদি আমি একা থাকতাম তাহলে হয়তো একা থাকার জন্যই ওই মন্দিরে যেতে ভয় পেতাম। কিন্তু আমরা রয়েছি 4 জন, সঙ্গে 5 সেলের টর্চ, অযথা ভয় পাওয়ার কোনো কথাই নয়। তাই মনে সাহস পেয়ে আমি বন্ধুদের নিয়ে ভিজে গোবর হয়ে ওই পোড়ো মন্দিরের চাতালে গিয়ে উঠলাম। বেশ বড়সড় মন্দির। মন্দিরের 2 পাশে ও পিছনে আরো খানচারেক ঘর আছে। এই মন্দির ছিল একজন তান্ত্রিকের। ঘরগুলোর মধ্যে একটাতে নাকি মায়ের ভোগ রান্না হতো, আর অন্য ঘরগুলিতে চেলা চামুন্ডাদের নিয়ে তান্ত্রিক বাস করতেন। মন্দির ও ঘরগুলির কিছু কিছু অংশ এখন ভেঙে পড়েছে। দেওয়ালের ছাদে গাছপালা গজিয়েছে। মন্দির প্রাঙ্গণ ও লতা গুল্মের ঝোপঝাড়ে আবৃত।
এমন মুষলধারে বৃষ্টি না নামলে আমি কখনোই এই পোড়ো মন্দিরে আশ্রয় নিতাম না। এখন মাত্র সন্ধ্যা রাত, কিন্তু জায়গাটার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন এখন মাঝরাত। হঠাৎ বন্ধু শ্যামল বলল, আচ্ছা, এই জায়গায় আমাদের নিয়ে এলি বটে, সাপ খোপে কামড়াবে না তো? আমি টর্চটা জেলে চারিদিকে দেখে নিয়ে বললাম, দেখে তো সেরকমই মনে হচ্ছে, কিন্তু কি করব বল ভাই, যা বৃষ্টি নামলো, আর বাড়ি যে এখনো অনেক দূরে, এই বৃষ্টিতে এতখানি রাস্তা ভিজলে সবাইকেই জ্বরে পড়তে হতো। আরেক বন্ধু রতন বলল, সে কথা সত্যি। আচ্ছা, কি মন্দির ছিল রে এটা? দেখে তো মনে হচ্ছে এককালে খুব জাঁকজমকের সঙ্গে এখানে পুজো আচ্ছা হতো। হ্যাঁ, মারাত্মক রকমের জাঁকজমক সহকারেই এখানে কালী প্রতিমার পুজো হতো শুনেছি, বুঝলি। সে জাঁকজমক এতই মারাত্মক ছিল যে কোনো লোক পুজো দেখা তো দূরের কথা, কোনোদিন প্রতিমা দেখতেও এখানে আসতো না। এ কথা শুনে শ্যামল, রতন ও অজয় সবিস্ময় বলল, বলিস কি রে? তবে আর বলছে কি, শোন তবে। এই মন্দিরের ইতিহাস যেটুকু আমি জানি, আমার ঠাকুরদার বয়স ছিল 24-25, বুঝলি। সেই সময় এই মন্দিরে কালী সাধনা করত একজন তান্ত্রিক কাপালিক। শুনেছি সেই কাপালিকের চেহারা নাকি এতই ভয়ঙ্কর ছিল যে কোনো সাধারণ মানুষ তার ধারে কাছে যেত না। 7-8 জন চেলা ছিল তার, আর তাদেরও চেহারা ছিল ওই রকমই ভয়ঙ্কর। ওই যে বেদিটা দেখছিস, ওই বেদির উপর থাকতো কালী মূর্তি। যদিও তখনও কেউই জানতো না যে ওই মূর্তিটা নকল কি আসল মূর্তি। অর্থাৎ নিচেকার একটা গোপন কক্ষে মন্দিরের পেছন দিকে আর একখানা ঘর আছে। সেই ঘরের মেঝের মধ্যে দিয়ে নিচেকার ঘরে যাওয়ার একটা সিঁড়ি আছে। এই ব্যাপারটা আকস্মিকভাবে টের পেয়ে যায় আমাদেরই গাঁয়ের একদল ছেলে। দলে তারা 6 জন ছিল। সেদিন তারা গিয়েছিল পাশের গাঁয়ে এক বউ ভাতের নিমন্ত্রণ খেতে। খেয়ে দিয়ে তারা যখন ফিরছিল, রাত তখন 11টা। আমরা যে কারণে মন্দিরে ঢুকলাম, সেদিন তারাও ঠিক একই কারণে এই মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আজকের মতো সেদিন রাতেও এমন মুষলধারে বৃষ্টি নেমেছিল। তো তারাই মন্দির চাতালে উঠে দেখে প্রতিমার দরজা বন্ধ, মানুষের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তারা ভাবল কাপালিক ও তার চেলাচামুন্ডারা বোধহয় সবাই ঘুমিয়ে পড়েছে। আর ঠিক এমন সময় তাদের কানে এসে পৌঁছল পুজোর ঘণ্টার ধ্বনি। কিন্তু ঘণ্টার যে আওয়াজ তাদের কানে আসছিল, সেই আওয়াজটা ছিল খুব চাপা, ক্ষীণ। প্রথমটা তাদের মনে হয়েছিল খানিকটা দূর থেকে বোধহয় আওয়াজটা আসছে, তাই এমন চাপা মনে হচ্ছে। কিন্তু তারপরেই তাদের খেয়াল হলো যে এই মন্দিরের চারিপাশের প্রায় মাইল খানিক জায়গার মধ্যে কোনো বাড়ি ঘর, লোক বসতি এসব নেই। তবে ওই ঘন্টার শব্দ, তাহলে নিশ্চয়ই এই মন্দিরের মধ্যেই অন্য কোনো ঘরে পুজো হচ্ছে। এই কথাটা মনে হতেই ওই 6 জন ছেলে উঠে দাঁড়ালো। ওদের মধ্যে 3 জনের টর্চ ছিল। একজন বলল, চল না, ভেতরের দিকটা একবার চুপি চুপি ঘুরে দেখে আসি কোথায় কি পুজো হচ্ছে। যতগুলো ঘর ওই মন্দিরের ভেতর ছিল, সব ঘরের দরজাই তালা বন্ধ দেখল। ছেলেরা প্রত্যেকটি দরজার গায়ে কান দিয়ে বুঝল, না, এসব ঘরের মধ্যে কোনো আওয়াজ নেই। কোনো ঘরে তো কোনো আওয়াজ নেই, তাহলে ঘন্টার শব্দটা আসছে কোত্থেকে? আর তারপর তারা মন্দিরের পেছন দিক যেতেই তাদের মনে হলো এদিকে ঘন্টার আওয়াজটা বেশ স্পষ্ট। হ্যাঁ, টর্চের আলোয় দেখল সেখানে একটা ঘর রয়েছে এবং ঘরের দরজাটাও আধ খোলা অবস্থায় রয়েছে। ছেলেরা এবার আরো হুঁশিয়ার হলো, ঘরটার মধ্যে কোনো লোকজন নেই তো? তাদের মনে সন্দেহ হওয়ায় তারা অন্ধকারের মধ্যে গা মিশিয়ে নিশ্চুপে অনেকক্ষণ অপেক্ষা করল। কিন্তু ওই ঘরটাও তো জনশূন্য রয়েছে।
এ ব্যাপারে শেষ পর্যন্ত নিশ্চিন্ত হয়ে তারা সকলে ধীরে ধীরে ওই কক্ষে প্রবেশ করল। ভেতরে কি আছে এটাই তারা দেখতে চায়। কিন্তু ঘরটার মধ্যে ঢুকতেই ঘন্টার শব্দ আরো স্পষ্ট হয়ে উঠল। এবার তারা বুঝতে পারল এই ঘরের মধ্যেই ঘন্টার ধ্বনির রহস্য লুকিয়ে আছে। মেঝেতে দেখ, এই মেঝেতে দেখ একবার। টর্চের আলোয় তারা দেখতে পেল একটা বিরাট চৌকো ভারী লোহার পাত। লোহার পাতটা দেখে তাদের মনে কেমন যেন সন্দেহ জাগলো। লোহার পাতটা এখানে কেন? খুব সন্তর্পণে পাতটার দিকে এগিয়ে একজন সেটা টেনে সরাবার চেষ্টা করল, কিন্তু সেটা এতটাই ভারী যে একজনের পক্ষে টেনে সরানো সম্ভব নয়। না রে, একা নাড়ানো যাবে না, এই সবাই হাত লাগা। এই চল চল, হাত লাগা, চল। তখন তারা চারজনে ধরে সেটাকে এমন সাবধানে টানতে লাগলো যাতে কোনো রকম শব্দ না হয়। খানিকটা টানতেই একটা গর্তের মুখ তারা দেখতে পেল এবং সেই ঘন্টার শব্দ একেবারে স্পষ্ট হয়ে উঠল। তারা বুঝল এই ঘরের নিচেকার কোনো চোরা কুঠুরিতেই ঘন্টাটা বাজছে এবং সেই ঘরে যাওয়ার এটাই হলো গুপ্তদ্বার। ছেলেরা রহস্যের গন্ধ পেল। এমন গুপ্ত কক্ষে পুজো আচ্চা করার কারণ কি? নিগূঢ় কোনো কারণ নিশ্চয়ই একটা আছে এবং সে কারণ জানবার জন্য তাদের সকলকার ডান পিঠে মন আনচান করে উঠল। তারা সেই লোহার পাতটাকে আরো খানিকটা সরিয়ে গুপ্তদ্বার সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল। তাদের নজরে পড়ল কয়েক ধাপ সিঁড়ি সোজা নিচের দিকে নেমে গিয়ে ডান দিকে বেঁকে গেছে। গুপ্ত কক্ষে যে আলো জ্বলছে তারই আলোয় আলোকিত হয়ে আছে সিঁড়ির বাঁকের মুখটা। ফলে সমস্ত সিঁড়িটাই মোটামুটি ভাবে দেখতে পাওয়া যাচ্ছে। অতঃপর ছেলেরা মুহূর্তকালের জন্য একবার চুপি চুপি যুক্তি করে স্থির করে নিল যে তারা নিঃশব্দে সিঁড়ি বেয়ে খানিকটা নিচে নেমে দেখে আসবে ঠিক কি ধরনের পুজো ওখানে হচ্ছে, যে পুজোর জন্য এত গোপনীয়তার প্রয়োজন। সিঁড়ির সেই বাঁক অবধি নেমে ছেলেরা সন্তর্পণে ডান দিকে দৃষ্টিপাত করে যা দেখতে পেল তাতে তারা ভয়ে বিস্ময়ে একেবারে হতভম্ব হয়ে গেল। তারা দেখল দরজা জানালা বিহীন মাঝারি আকারের একখানি ঘর। ঘরখানার এক পাশে হাত তিনেক লম্বা এক কালী প্রতিমার সামনে একজন ভয়ঙ্কর দর্শন তান্ত্রিক কাপালিক পুজোয় মগ্ন, আর তার আশেপাশে কয়েকজন চেলা চামুন্ডা দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে দুজন একটি 10-12 বছরের বালককে ধরে আছে, আর একজনের হাতে রয়েছে একটা তীক্ষ্ণ ধার খড়গ। এছাড়া ঘরখানার একটি কোণে জড়ো করা ছিল কয়েকটি সুতীক্ষ্ণ বর্ষা এবং আরো গোটাচারেক খড়গ। ছেলেরা বুঝল এই মন্দিরের আসল পুজো এখানেই হয় এবং তাতে নরবলি পর্যন্ত হয়ে থাকে। ইতিমধ্যে কাপালিক পুজো শেষ করে আসন ছেড়ে উঠে দাঁড়ালো এবং ঘাতকের দিকে চেয়ে ইশারায় বলির নির্দেশ দিল। ইশারা পেয়েই ঘাতক খাঁড়াটাকে শক্ত করে বাগিয়ে ধরল, আর সেই চেলা দুজন বালকটিকে নিয়ে এগিয়ে গেল প্রতিমার সামনে। এর পরের অমানুষিক মর্মান্তিক দৃশ্যটি দেখবার জন্য গাঁয়ের সেই ছেলেরা আর সেখানে অপেক্ষা করেনি। কোনো সুস্থ মানুষের পক্ষেই এ দৃশ্য দাঁড়িয়ে দেখা সম্ভব নয়।
ওই অসহায় বালকটিকে বাঁচাবার জন্য সে সময় ছেলেগুলোর মনে প্রচন্ড একটা উত্তেজনা জেগে উঠেছিল বটে, কিন্তু তারা বুঝতে পেরেছিল যে বাধা দিতে গেলে ওই সশস্ত্র দুর্ধর্ষ কাপালিকগণের হাতে তাদেরই মৃত্যুবরণ করতে হবে। তাই তারা আবার চুপি চুপি উপরে উঠে এসে লোহার পাতটা আগেকার মতোই চাপা দিয়ে রেখে গাঁয়ে ফিরে গিয়েছিল। কিন্তু ওই হিংস্র নরখাদক কাপালিকদের কথা তারা ভুলতে পারল না। ওই কাপালিকরা ইতিপূর্বে যে কত শিশু হত্যা, নরহত্যা করেছে তার হয়তো ইয়ত্তা নেই। তবে ছেলে চুরি যাওয়ার অপবাদের জন্য ওইসব ছেলে ওরা আশেপাশের গাঁ থেকে জোগাড় করত না। তা যদি করত তাহলে আমাদের গাঁয়ের মধ্যে ভীষণ একটা হইচই পড়ে যেত, কিন্তু সেরকম কোনো কথা শোনা যায়নি কোনোদিন। ওরা নিশ্চয় কোনো দূর দেশ থেকেই বলি জোগাড় করত। যাই হোক, ভবিষ্যতে আর যাতে তারা কোনো মানুষ খুন করতে না পারে, ছেলেরা তার যথাযথ প্রতিকার করবার জন্য বদ্ধপরিকর হয়ে উঠল। নির্জনে অনেকক্ষণ ধরে যুক্তি করে তারা স্থির করল যে ওই কাপালিক আর তার চেলাদের সকলকে তারা হত্যা করবে, এবং কিভাবে হত্যা করবে তারও একটা সাংঘাতিক উপায় স্থির করে ফেলল। দিন ৬-৭ পরেই একদিন রাত 10টা নাগাদ তারা আবার ওই মন্দিরের নিকটে এসে পৌঁছল। তাদের সঙ্গে বড় বড় টিনের 2 টিন পেট্রোল। এসব ব্যাপার তখনও পর্যন্ত তারা গাঁয়ের কোনো লোককেই জানায়নি। জানিয়েছিল কাপালিকদের হত্যা করার পরে। মন্দিরের নিকটবর্তী বড় একটা ঝোপের আড়ালে লুকিয়ে অনেকক্ষণ পর্যন্ত তারা মন্দিরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেও কোনো জনমনীষীর সারা শব্দ পেল না। তখন তারা নিঃশব্দে মন্দিরের চাতালে গিয়ে উঠল। তারপর পেছন দিকের সেই ঘরখানার নিকট হতেই তাদের কানে আবার সেই ঘণ্টার চাপা আওয়াজ ভেসে এলো। এতক্ষণে তারা নিশ্চিন্ত হতে পারল, যাক, পুজো হচ্ছে এবং কাপালিকরা তাহলে এই পুজোর ঘরেই আছে। অতঃপর তারা এসে হাজির হলো সেই গুপ্তদ্বারের নিকটে। তাদের এর পরের কার্যকলাপ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে শেষ হলো। একজন একটু তফাতে সরে গিয়ে দেশলাইয়ের কাঠি জেলে একটা কাগজ ধরালো, আর অন্যদিকে অন্য ছেলেরা লোহার পাতটা সরিয়ে ফেলেই সেই গুপ্ত গহ্বরের মধ্যে 2 টিন পেট্রোল সম্পূর্ণ ঢেলে দিল। আর তারপর সেই জ্বলন্ত কাগজের টুকরোটা ভেতরে ফেলে দিতেই দপ করে গহ্বরের মধ্যে কড়াল অগ্নি জ্বলে উঠল, এবং সঙ্গে সঙ্গে গুপ্তকক্ষের দরজাটাও তারা আবার টেনে বন্ধ করে দিল সেই লোহার পাতটা দিয়ে। ততক্ষণে গুপ্তকক্ষের মধ্যে কাপালিকদের বীভৎস অন্তিম চিৎকার শুরু হয়ে গেছে। কিন্তু সেই চিৎকার অতি অল্পকালের মধ্যেই থেমে গেল। প্রচন্ড নিস্তব্ধতা নেমে এলো। তারপর শত্রু ধ্বংস করে ছেলের দল বীর বিক্রমে গাঁয়ে ফিরে সকলের কাছে প্রকাশ করেছিল তাদের দুঃসাহসিক কাণ্ড কারখানার কথা। শুনে গায়ের লোক স্তম্ভিত হয়ে গিয়েছিল। কিন্তু এই মন্দিরের ধারে কাছে আগেও যেমন কেউ আসতো না, কাপালিকের মৃত্যুর পরও কেউ কোনো দিন শখ করে এদিকে আসেনি। সেদিন সেই ছেলেরা যেমন এসেছিল, আজ আমরা যেমন এলাম, তেমন নিতান্ত দায়ে পড়ে হয়তো কেউ কদাচিৎ এদিকে এসে থাকতে পারে, তাছাড়া কেউ আসেনি। গল্প শেষ করে আমি চুপ করতেই অজয় বলল, এমন কাণ্ড
বাবা। বাকি দুই বন্ধু চুপ। হঠাৎ ভয়ে আমার সারা দেহ শিউরে উঠল, সর্বশরীর কুঁকড়ে গেল আমার। হ্যাঁ, বেশ স্পষ্টই শুনতে পাচ্ছি ঘন্টার শব্দ, যদিও খুব চাপা, তবু সাংঘাতিক রকমের স্পষ্ট, যেন সেই বহু কাল আগেও যেমন ছিল এখনো তেমনি। এই মন্দিরের চারপাশে প্রায় মাইল খানেক জায়গার মধ্যে কোনো ঘরবাড়ি নেই। তবে তবে কোত্থেকে আসছে ওই ঘন্টার শব্দ? সেই গোপন কক্ষে কি আবার নতুন কোনো কাপালিক আশ্রয় নিয়েছে? পুরো মন্দিরের যা অবস্থা, তাতে নিঃসন্দেহে বলা যায় কোনো লোক বাস করে না। মন্দিরের সর্বত্র ধুলো, বালি, শুকনো পাতা, কাঠি কুটিতে ভর্তি। দেওয়ালের ফাটলে ফাটলেও গাছপালা জন্মেছে। লোক বাস করলে তো মন্দিরের চাতালে এমন 1 ইঞ্চি পুরো ধুলো বালিও জমে থাকতো না, আর শুকনো কাঠি কুটিও পড়ে থাকতো না। তবে এই ঘন্টার আওয়াজ আসছে কোথা থেকে? ওই মন্দিরের মধ্যে থেকেই আসছে। তাছাড়া আবার কোথা থেকে আসবে? শ্যামল, অজয় আর রতন, এদের কানেও পৌঁছেছে ওই ঘন্টার শব্দ। অজয় 2 ভ্রু কুঁচকে সন্দিগ্ধ কণ্ঠে বলল, একটা একটা ঘন্টার আওয়াজ আসছে না? আমি বললাম, সেই অন্ধকারের মধ্যেও দেখতে পেলাম অপর বন্ধু জলজলে চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। অজয় হচ্ছে 1 নম্বরের ডান পিঠে ছেলে, অত্যন্ত সাহসী। সে আমাকে বলল, আচ্ছা, এই ঘন্টার আওয়াজটা কোত্থেকে আসছে বলে মনে হয় তোর? আগে তো কাছাকাছি কোনো ঘর বাড়ি ছিল না শুনলাম। এখন? না, এখনো তেমনি। মাইল খানেকের মধ্যে তো বাড়িঘর কিছু নেই। তাহলে? কিছুক্ষণ ভাবলো অজয়, তারপর আবার বলল, আচ্ছা, তাহলে কি আবার কেউ অথবা কারা সেই ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো করছে? অবশ্য দেখে তো মনে হচ্ছে না 20 বছরের মধ্যেও এখানে কোনো লোক বাস করেছে। যাই হোক, ব্যাপারটা কিন্তু না দেখে ছাড়ছি না। আওয়াজ শুনে মনে হচ্ছে এই মন্দিরের মধ্যে থেকেই আওয়াজটা আসছে। চল তো, সেই ঘরটার মধ্যে আমাকে একবার নিয়ে চল। যে ঘরটার কথা বলছিলি না, যেখানে লোহার পাতে ঢাকা একটা গুপ্ত পথ আছে। দেখ, সে ঘর তো আর আমি জানি নে, তবে শুনেছি পেছন দিকে। দেখি চল। যদিও আমার সেদিকে যাওয়ার ইচ্ছে মোটেও ছিল না, কিন্তু পাছে শহরের বন্ধুদের কাছে আমি ভীরু কাপুরুষ প্রতিপন্ন হই, সেই ভয়েতেই আমাকে ওদের নিয়ে যেতে হলো। মন্দিরের পেছন দিকে পৌঁছাতেই ঘন্টার আওয়াজ স্পষ্ট হলো। ভয়ে থরথরিয়ে কেঁপে উঠলাম আমি। কম্পিত গলায় বললাম, এই অজয়, সেই ঘরেতেই তো ঘন্টাটা বাজছে, কোনো ভুল নেই। আবার কারা এলো? আমি যে অত্যন্ত ভীত হয়ে পড়েছি, অজয় বোধহয় সেটা টের পেল। টের পেয়ে বলল, কিরে বিপিন, তুই কি ভয় পাচ্ছিস? না 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 না, ভয় পাবো কেন? তবে তবে মানে ভাবছি কোনো নরবলি টলি হচ্ছে না তো? আরে দেখাই যাক না কি হচ্ছে। আমি বুঝতে পারলাম রতন বা শ্যামলেরও এইসব ব্যাপারে উৎসাহের অভাব রয়েছে। ওরা দুজনও কেমন যেন মিয়ে রয়েছে। আমার মতোই অবস্থা আর কি। ভীতু কাপুরুষ প্রতিপন্ন হতে চায় না বলেই নিরুত্তরে এগিয়ে চলেছে। অজয় আমার কাছ থেকে আগেই টর্চটা নিয়ে নিয়েছিল। টর্চের আলোয় 2 পাশ দেখতে দেখতে সে এগিয়ে যাচ্ছিল। যে কটা ঘর দেখলাম, কোনো ঘরেরই দরজা জানালা নেই। সব উইয়ে নষ্ট করেছে আর ভেঙে চুরে পড়েছে। সর্বত্র ধুলো, বালি, নোংরা ইত্যাদিতে ভরা।
এখানে কোনো লোকের যাওয়া আসা থাকলে এই পুরো ধুলোর উপর পায়ের দাগ নিশ্চয়ই থাকত, কিন্তু কোনো পদচিহ্ন নেই, এমনকি কোনো জন্তু জানোয়ারের পর্যন্ত নয়। শুধু আমরা কজনই সুস্পষ্ট পদচিহ্ন ফেলে এগিয়ে চলেছি। অসম্ভব। না 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 না, এখানে কোনো মানুষ থাকতে পারে না রে, না। কথাটা আচমকা বলল অজয়। তবে তবে আমি আর শ্যামল দুজনে একই সঙ্গে প্রশ্ন করে বসলাম। তবে এটা যে কি সেটাই তো জানতে যাচ্ছি, চল। আমরা যে ঘরটার মধ্যে এসে হাজির হলাম, মুখে চোখে মাকড়সার জালের স্পর্শ পাওয়া গেল। এ ঘরে লোকের যাওয়া আসা থাকলে কি এমন মাকড়সার জাল ছড়িয়ে থাকতো? এবার উজ্জ্বল টর্চের আলোয় মেঝের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা বিরাট মূর্চে ধরা লোহার পাত পড়ে রয়েছে। ঘরের মেঝে ও লোহার পাতটার উপর 1/2 ইঞ্চি পুরু ধুলোর আস্তরণ জমে রয়েছে। এখানে ঘন্টার শব্দ আরো স্পষ্ট। এক টানা ঘন্টা বেজে চলেছে, যেন মনে হচ্ছে আরতি হচ্ছে। আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারলাম যে এই ঘরের নিচ থেকেই ঘন্টার আওয়াজটা আসছে। যেখানে লোকজনের কোনো অস্তিত্ব নেই সেখানে ঘন্টা বাজে কি করে? কি হলো, কি কাণ্ড! আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। ভীষণ একটা বিপদের ইঙ্গিত পাচ্ছি যেন। আশ্চর্য, সত্যি অদ্ভুত। অজয় এক দৃষ্টে লোহার পাতটার দিকে তাকিয়ে কথাটা বলল। স্পষ্টই বোঝা যাচ্ছে যে বহুকাল এই ঘরে কোনো মানুষের পদার্পণ হয়নি, অথচ নিচেকার ঘরে ঘন্টা বাজছে। ঘন্টাটা আপনা আপনি বাজছে না নিশ্চয়ই, মানুষই বাজাচ্ছে তো। তবে কি সে মানুষ হাওয়ায় মিশে নিচেকার ঘরে গেছে, যার জন্য তার পায়ের ছাপ পড়েনি? সত্যি ভাবার কথা। এই রহস্যের কারণ আমাকে জানতেই হবে। এবার আমরা সকলে মিলে লোহাটা টেনে সরাতেই গুপ্ত পথ নজরে পড়ল, আর সেই সঙ্গে ঘন্টার আওয়াজটাও একেবারে কানের কাছে এগিয়ে এলো। কিন্তু কি অন্ধকার গর্তটা! সিঁড়ির একটা ধাপও নজরে পড়ছে না। নিচেকার ঘরে নিশ্চয়ই কোনো আলো জ্বলছে না। ছোট একটা প্রদীপ জ্বললেও তার আলোর রেখা নিশ্চয়ই আমাদের নজরে পড়ত, এবং সিঁড়ির নিচেকার দিকটাও অন্তত আবছাভাবে আলোকিত হয়ে থাকত। তবে কি অন্ধকারে বসেই পুজো করছে? এ কি অস্বাভাবিক ব্যাপার! অজয় আমার কানে চুপি চুপি বলল, আয়, আমার পিছু পিছু আয় তোরা। সাবধান, খুব সাবধানে নামবি। আমরা টর্চ জ্বালবো না, কোন রকম শব্দ টব্দ হয় না যেন। আস্তে। দুপাশের দেওয়াল ধরে নিঃশব্দে সিঁড়ির বাঁক পর্যন্ত নেমে আমরা দাঁড়ালাম, আর সঙ্গে সঙ্গেই ঘন্টার আওয়াজটা থেমে গেল। চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা। অস্বাভাবিক অন্ধকারে আমরা চারজনই যেন অন্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এত নিরেট অন্ধকার জীবনে কোনো দিন দেখিনি। আমরা সকলে গায়ে গা ঠেকিয়ে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম, কিন্তু দাঁড়িয়ে থেকেও কোনো মানুষজন তো দূরের কথা, একটা আরশোলার অস্তিত্ব টের পেলাম না। হঠাৎ অজয়ের হাতের 5 সেলের টর্চটা জ্বলে উঠল। টর্চটায় ছিল নতুন ব্যাটারি। উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল চারিদিক, আর আমরা দেখতে পেলাম সেই গুপ্তকক্ষের মেঝের উপর কতগুলো নরকঙ্কাল পড়ে রয়েছে। প্রতিমাটা যেখানে ছিল সেখানে পুরো প্রতিমারও কিছু অংশ খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঘরের একটা কোণে সেই বর্ষা আর ওই খাড়াগুলো রয়েছে, আর একটা খাড়া পড়ে রয়েছে
প্রতিমার কাছাকাছি জায়গায়। পুজোর ঘণ্টা এবং কয়েকটা থালা, কোষাকুষি ইত্যাদি প্রতিমার সামনে পড়ে রয়েছে। এই সমস্ত জিনিসগুলো আগুনে পুড়ে এবং তার উপর ধুলোর আবরণ জমে এমন চেহারা হয়েছে যে বুঝবারই উপায় নেই কোনটা লোহার তৈরি, কোনটা তামার বা কোনটা পিতলের তৈরি জিনিস। বেশ কিছুক্ষণ ঘরটা দেখে নিয়ে অজয় গলায় বেশ জোর দিয়ে বলে উঠল, অসম্ভব! এ ঘরে কখনোই ঘন্টা বাজছিল না। ঘন্টার শব্দ অন্য কোথাও থেকে আসছিল। আমাদের সব্বাইয়ের শোনার ভুল হয়েছে, আর এখানে নয়। চল, ওপরে যাওয়া যাক। আমি বেশ স্পষ্টই বুঝতে পারলাম কথাগুলো বলবার সময় অজয়ের গলা কাঁপছিল, আর আমার নিজের অবস্থা অত্যন্ত শোচনীয়। কি যে এক নিদারুণ ভয়ে আমি ঘেমে উঠলাম। যাই হোক, আমরা উপরে উঠতে শুরু করলাম। সবার আগে আছে আমি, আর সবার নিচে টর্চ হাতে অজয়। আকস্মাৎ অজয় অজয়ের আর্তচিৎকারে আমরা ভীষণভাবে চমকে উঠলাম। চিৎকার করতে করতে অজয় বসে পড়ল সিঁড়ির উপর, আর তার হাত থেকে টর্চটা খসে পড়েই নিভে গেল। ওরে ওরে, তোরা আমাকে বাঁচা, বাঁচা! আর তারপরেই সব চুপ। আমরা হুড়মুড় করে নেমে গেলাম অজয়ের কাছে। টর্চটা কোথায় পড়েছে কে জানে। আমরা তো সেই অন্ধকারের মধ্যেই অজয়কে ধরাধরি করে কোনো রকমে নিয়ে এলাম উপরে। বুঝতে পারলাম যে অজয়ের জ্ঞান নেই। তারপর কিভাবে, কত কষ্ট করে যে অচৈতন্য অজয়কে নিয়ে সে রাত্রে বাড়ি পৌঁছেছিলাম, সে কথা এখানে না বললেও চলবে। ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল। তিনি দেখে শুনে ওষুধ দিয়ে বলেছিলেন, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা দেখে ভয়ে জ্ঞান হারিয়েছে। ডাক্তারের কথা সত্য প্রমাণিত হলো অজয়ের জ্ঞান ফেরার পর তার মুখ থেকে সমস্ত কথা শুনে। জ্ঞান অবশ্য ঘণ্টা দুয়েকের মধ্যেই ফিরেছিল, কিন্তু সে মোহাচ্ছন্নের মতো ছিল পরদিন প্রায় বেলা 8টা অবধি। বেলা 10টা নাগাদ তাকে বেশ খানিকটা সুস্থ মনে হতে আমরা গত রাতের ঘটনাটার কথা তার কাছে জানতে চেয়েছিলাম, আর উত্তরে সে বলেছিল, আমার মনে হচ্ছিল একজন ভয়ানক দেখতে কাপালিক এক হাতে আমাকে চেপে ধরে অন্য হাতে ধারালো খাঁড়া তুলে আমার গলায় কোপ বসিয়ে দিয়েছিল। তাই অমনভাবে চিৎকার করে উঠেছিলাম আমি। তার মুখে কথা শুনে তখনই গাঁয়ের প্রায় 20-25 জন যুবক সেই পোড়ো মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল। শ্যামল, রতন আর আমি আগে আগে চললাম। সকলের মনেই সেই ঘরটা দেখার তীব্র আগ্রহ। দিনের বেলা বেশ ভালোভাবেই দেখাশোনা যাবে, এতকাল কারও মনে কোনো আগ্রহ জাগেনি। আজ এত বছর পর একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ায় গাঁয়ের আজকালকার তরুণ যুবকেরা কৌতূহল দমন করতে পারল না। দিনের বেলা হলেও সেই পাতাল কক্ষ অন্ধকারাচ্ছন্ন থাকবে অনুমান করে নিয়ে আমি গোটা 4-5 টর্চ নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল প্রায় 10 টর্চ নিয়ে এসেছে। গুপ্তদ্বারের সামনে এসে দেখা গেল সত্যি ভেতরটা বেশ অন্ধকার। যাই হোক, আমরা টর্চগুলো জেলে একে একে নামতে থাকলাম নিচে। সিঁড়ির শেষ প্রান্তে নেমে আমরা আমাদের টর্চটা পেয়ে গেলাম ঠিকই, কিন্তু একি এখানে এই নরকঙ্কালটা এলো কি করে? দেখেই শিউরে উঠলাম। আমার বেশ মনে আছে, এখানে সিঁড়ির গোড়ায় তো কোনো কঙ্কাল ছিল না। কঙ্কালগুলো তো সবই দেখেছিলাম ঘরের মেঝের উপর এদিক ওদিক পড়েছিল, আর আর পায়ের কাছে বিরাট একখানা খাঁড়া পড়ে রয়েছে দেখছি। কঙ্কাল, খাঁড়া,
না, কখনোই না, এসব মোটেই এখানে ছিল না। সে সময় ঘরের মেঝের দিকে তাকিয়ে দেখি প্রতিমার কাছে যে খাঁড়াটা পড়েছিল সেটা তো সেখানে নেই। সবগুলো টর্চের আলোয় ঘরখানা প্রায় সাদা হয়ে গেছে। অন্য সকলে অবাক চোখে ঘরের মধ্যে যা যা রয়েছে সেই সব লক্ষ্য করছে, কিন্তু আমার নজরে যা পড়ছে তা আশ্চর্য, অতি আশ্চর্য, একেবারে অলৌকিক ব্যাপার। প্রতিমার কাছে যে খাঁড়াটা পড়েছিল সেখানে খাঁড়াটা নেই বটে, কিন্তু সেই জায়গাটায় খাঁড়ার ছাপটা জলজল করে যেন জ্বলছে। বহুকাল ধরে ঘরের মেঝে ও জিনিসপত্রের উপরে বেশ পুরু একটা ধুলোর আস্তরণ জমেছিল, কাজেই সেখান থেকে খাঁড়াটা উঠে আসার জন্যই অমন সুস্পষ্ট ছাপটা দেখা যাচ্ছে। আর ওখানকার ওই খাঁড়াটাই যে এখানে এসে পড়েছে এ বিষয়ে আমার মনে কোনো রকম সন্দেহ রইল না। শুধু খাঁড়াটাই নয়, ওই একই রহস্যজনক উপায়ে কঙ্কালটাও যে ঘরের মেঝে থেকে উঠে এসেছে এখানে, সে বিষয়েও আমার মনে স্থির বিশ্বাস জন্মালো। কিন্তু এই অলৌকিক কাণ্ড কারখানার মূলে কোনো অলৌকিক রহস্য যে অন্তর্নিহিত রয়েছে তার মীমাংসায় পৌঁছানোর মতো বুদ্ধিবৃত্তি আমার নেই। অত লোকজনের মধ্যে থেকেও কি যেন একটা দারুণ ভয়ে আমার সারা দেহ শক্ত কাঠ হয়ে গেল। অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের পোড়ো মন্দিরের আতঙ্ক। গল্প পাঠে ছিলাম আমি, সৌমিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন আকাশ পাত্র, আর্য জানা। নিবেদনে অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। এরকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ। অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে এখন শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের নবাব কুঠির নর্তকী। গল্প পাঠে আমি আকাশ। নিবেদনে অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। হ্যাঁ, এই হচ্ছে সেই নবাব কুঠি। সেকালে এক বিলাসী নবাব এখানে বাস করতেন। রোজ নাচ গান আর আনন্দ কলরবে নিশীথ রাতের নীরবতা এখানে মুখরিত হয়ে উঠত। শোনা যায় নবাবের এক নর্তকী ছিল, তার নাচের খ্যাতি ফিরত লোকের মুখে মুখে। তারপর হঠাৎ একদিন, কি কারণ জানি না, নবাব ক্রুব্ধ হয়ে নর্তকীকে নিজের হাতে কেটে কুচি কুচি করে ফেলেন। আর সেই দিন রাতেই নাকি নবাবও গুপ্তঘাতকের হাতে প্রাণ দেন। তারপর থেকে এখানে আর কেউ বাস করে না। নবাবের বংশধররা আজও আছেন, কিন্তু তারা এই প্রাসাদকে অভিশপ্ত বলে মনে করেন। আর তাই এই প্রাসাদের ওপরে আজ পাহারা দেয় কেবল নিবিড় অরণ্য। এর ছাদে বসে করুণ স্বরে কাঁদে ঘুঘুর দল। এর ঘরে এসে বাসা বাঁধে বাদুড় আর পেঁচারা। এমনকি খুঁজে দেখলে এখানে দু চারটে শেয়াল বা নেকড়ে বাঘের সন্ধানও মিলতে পারে। আমি আর বসন্ত পুজোর ছুটিতে নলিনদের দেশে বেড়াতে এসেছি। তারপর তাকে নিয়ে বেরিয়েছি পাখি শিকার করতে। একসময় গভীর জঙ্গলে ঢুকে পথ হারিয়ে ফেললাম। সন্ধ্যার আবছায়ায় হঠাৎ যখন এই পরিত্যক্ত স্তব্ধ প্রাসাদের সামনে এসে পড়লুম, নলিন তখন পথ চিনতে পারলে বটে, কিন্তু তখন আর গ্রামে ফেরবার উপায় নেই। কারণ এখনই অমাবস্যার আঁধার রাত এসে পৃথিবীকে গ্রাস করে ফেলবে। আর গ্রামও নাকি এখান থেকে 15 মাইল দূরে। কাজেই স্থির করা গেল যে আজকের রাতটা এই নবাব কুঠির মধ্যে বসেই কাটিয়ে দেব। নলিনের মুখে নবাব কুঠির ছোট্ট ইতিহাস শুনে বসন্ত বললে, এই 1941 খ্রিস্টাব্দে পৃথিবী থেকে রোম্যান্সের গল্পটুকু পর্যন্ত উবে গিয়েছে। যাক, তবু যে একখানা রোম্যান্টিক বাড়ির খোঁজ পাওয়া গেল, এইটুকুই সৌভাগ্য। সৌভাগ্যের ঠেলা একটু পরেই বুঝতে পারবে। কেন? তা রাতে খাবে কি? বাদুর, চামচিকে
না কালো অন্ধকার? নির্ভয় হও, দৈব দুর্ঘটনার জন্য আমি প্রস্তুত হয়েই এসেছি। আমার ব্যাগের জঠরে আছে 1 ডজন মর্তমান কলা, 8 ডজন ডিম আর 2 খানা বড় পাউরুটি। আর আমার ফ্লাস্কে আছে গরম চা। ব্যাস, আজ আর কিছু না থাকলেও চলবে। কর্মভোগের পর রাজভোগ, মন্দ কি? নলিন তবু খুঁতখুঁত করতে করতে বললে, কিন্তু এই ঘুটঘুটে অন্ধকারে? আরে আমার কাছে একটা টর্চ আর 2টো মোমবাতি আছে, সুতরাং দুর্ভাবনায় জলাঞ্জলি দিয়ে এই কোণটা পরিষ্কার করে ফেলা যায়। হ্যাঁ, সেই ভালো। এখানে যে ধুলো জমে আছে তার বয়স অন্তত 100 বছর তো হবেই। তখনও ভালো করে সন্ধ্যার আসর বসেনি। পশ্চিম দিকের বড় বড় জানলাগুলো দিয়ে যেটুকু ম্লান আলো আসছিল তাতেই ঘরের ভিতরটা দেখা যাচ্ছিল আবছা। এ হচ্ছে একটা মস্ত বড় হল ঘর। এর মধ্যে অনায়াসে 100 জনের লোকের জায়গা হতে পারে। কেবল মেঝের সমস্তটাই নয়, চারিদিকের দেয়াল ও শ্বেত পাথরে বাঁধানো। অযত্নে ও কালের প্রভাবে মার্বেলের শুভ্রতা মলিন হয়ে গেছে বটে, তবু তার ভেতর থেকেই নবাবী ঐশ্বর্যের যে দীপ্তি ফুটে উঠেছিল তা মুগ্ধ করে দিল আমাদের নয়ন মনকে। মাঝে মাঝে রঙিন পাথরের লতা পাতা ফুল বসিয়ে দেওয়ালকে অলংকৃত করা হয়েছে। সে কারুকার্যও অনুপম। বাবা, বোধহয় এটাই ছিল নবাব বাহাদুরের নাচ ঘর নাকি? বসন্ত কবিত্ব প্রকাশের চেষ্টা করে বললে, হায় কি দুর্ভাগ্য, আজ নবাবী নাচঘর স্তব্ধ। নর্তকীর নুপুরে বাজবে না আর কবিতার ছন্দ, ঘরের হাওয়ায় দুলবে না আর ফুলের মালার গন্ধ। সব রোম্যান্স মাটি। হঠাৎ ওধারের একটা দরজা খুলে গেল সশব্দে। নলিন চমকে উঠল। কি ব্যাপার নলিন, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি যেন ভয় পাওয়ার জন্য প্রস্তুত হয়েই আছো। একে বাড়িটার নাম ডাক তো ভালো নয়, তার উপর আবার আচমকা দরজাটা খুলে গেল কিনা। দমকা হাওয়ায় দরজা খুলে গেল, তাতে হয়েছে কি? তুমি কি ভাবছো দরজা খুলে কোনো বাইজি আমাদের নাচ দেখাতে আসছে? আহা, তা যদি আসতো। আমি পেলা দিতে রাজি। এখানে না আমার ওসব কথা আর ভালো লাগছে না। বসন্ত, আলো জ্বালো, খাবার বার করো শিগগিরই। এই, আমি বাতি জ্বাললুম। বাতির আলোতে ঘরের একটা কোণ কিঞ্চিত উজ্জ্বল হয়ে উঠল বটে, কিন্তু হাত কয়েক এগিয়ে পরিপূর্ণ অন্ধকারের মধ্যে হারিয়ে গেল সেই ক্ষীণ আলোর ধারা। পরিত্যক্ত প্রাসাদ, বিজন বন, অন্ধরাত্রি, কিন্তু এরা কেউ স্তব্ধ নয়। রাত্রির কালো আঁচলের ভেতর থেকে কত রকম চিৎকার করছে, কত জাতের পশু পক্ষী, কীটপতঙ্গ, গাছের ডালে পাতায় বাতাসের হুড়োহুড়ি। বাড়ির ভেতরে সমস্ত দরজা জানলা যেন চঞ্চল হয়ে উঠেছে। একখানা এনামেল ডিশের ওপর ডিমগুলো রেখে আমি পাউরুটি কাটতে লাগলুম। নলিন কলার খোসা ছাড়াতে বসল, আর বসন্ত ফ্লাস্ক থেকে চা ঢালতে উদ্যত হলো। আরে কি করছো কি? চা পরে ঢেলো, আগে ডিমগুলোর খোলা ছাড়িয়ে নাও। ডিম? কোথায় ডিম? ওই তো ডিশে। ডিশে ঘোড়ার ডিম আছে বলেই সে খালি ডিশখানা আমার দিকে ঠেলে দিলে। চালাকি হচ্ছে? আরে আমি এইমাত্র 6টা ডিম ডিশে নিজের হাতে রেখেছি। তোমার দিব্যি সুরেন, ডিশে আমি একটাও ডিম দেখিনি। সে কি, ডিমগুলো কি আমি ভুলে মাটিতে রেখেছি নাকি, আর সেগুলো গড়িয়ে দূরে চলে গেছে? 2টো বাতি জেলে এবং টর্চের আলো নিয়ে 3 জনে মিলে ঘরের 4 দিক খুঁজতে লাগলুম, কিন্তু একটাও ডিম আবিষ্কার করতে পারলুম না। মাথা চুলকোতে চুলকোতে বললুম, তবে কি কোনো জন্তু টন্তু আমাদের অজান্তে এসে ডিমগুলো নিয়ে পালিয়ে গেছে নাকি? অসম্ভব। তবে হ্যাঁ, সেইটাই হচ্ছে প্রশ্ন। এই বাড়িতে আমরা ছাড়া নিশ্চয়ই আরো কোনো মানুষ আছে। হতভাগা চোরকে এক্ষুনি আমি খুঁজে বের করব।
আচমকা আমিও অনুভব করলাম ঘরের ভেতর আমরা ছাড়া যেন বাইরের কোনো লোক এসে হাজির হয়েছে। কোনোখানে পুরো অন্ধকারে গা ঢেকে সে যেন অদৃশ্য চক্ষের ছুরির মতন তীক্ষ্ণ দৃষ্টি হেনে আমাদের প্রত্যেক ভাবভঙ্গি লক্ষ্য করছে। মনে মনে শিউরে উঠে বললুম, বসন্ত, এই বাড়িতে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এখান থেকে আমরা বেরিয়ে পড়ি, চলো। না না না, কিসের ভয় পালিয়ে যাব? হ্যাঁ, আগে আমি চোরটাকে ধরে শিক্ষা দিতে চাই। সে হেঁট হয়ে বন্দুকটা তুলে নিলে। নলিন সচকিত স্বরে বললে, দেখো 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 দেখো, ওই কোণে সাদা মতন কি একটা রয়েছে, দেখো। ঘরের দক্ষিণ কোণে মেঝের ওপরে সত্যি শ্বেত বর্ণ কি যেন অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। টর্চের আলো তার উপরে পড়তেই দৃষ্টি স্তম্ভিত হয়ে গেল। একজোড়া পা, রক্ত মাংসের পা নয়, একেবারে অস্থিসার কঙ্কালের পা। আর তার চেয়েও ভয়াবহ হচ্ছে, দুই কঙ্কাল পদের ওপরে বাঁধা রয়েছে একজোড়া নূপুর। ও হাড় দুখানা নিশ্চয়ই ওখানে ছিল, এতক্ষণ আমরা দেখতেই পাইনি। না না, ওখানে এতক্ষণ কিছুই ছিল না, কিচ্ছু ছিল না ওখানে। নলিন, সেকালের সেই নবাব নাকি তার ওই নর্তকীর দেহকে কেটে কুচি কুচি করে ফেলেছিলেন। নলিন আমার কথার জবাব না দিয়ে আর একদিকে অঙ্গুলি নির্দেশ করে রীতিমতো কান্নার স্বরে বললে, ও আবার কি বসন্ত, ও আবার কি? চকিতে ফিরে দাঁড়িয়ে দেখলুম আর এক রোমাঞ্চকর দৃশ্য। এতক্ষণ আমরা ঘরের যেখানে বসেছিলাম ঠিক সেইখানেই পাথরের দেয়ালের উপর জল জল করে জ্বলছে দুটো আশ্চর্য চক্ষু। চোখ দুটো গড়া যেন লাল টকটকে পদ্ম রাগমণি দিয়ে, আর তাদের ভেতর থেকে ঠিকরে পড়ছে যেন মৃত্যু ভীষণ দুর্দান্ত ক্ষুধা। বিনা বাক্য ব্যয়ে বসন্ত বন্দুক তুলে চোখ দুটোকে লক্ষ্য করে ঘোড়া টিপে দিল। বন্দুকের ভীষণ গর্জনে ঘর যেন ফেটে গেল, কিন্তু সেই বিভৎস রক্তাক্ত চোখ দুটো জ্বলতে লাগলো ঠিক তেমনি জল জল করে। ওদিকে বন্দুকের ধ্বনি প্রতিধ্বনি ভালো করে মিলিয়ে যেতে না যেতেই ঘরের মধ্যে আরেকটা অদ্ভুত শব্দ জেগে উঠে আমাদের সর্বশরীর আচ্ছন্ন করে দিলে। ঠিক যেন দুখানা নূপুর পরা হাড়ের পা মেতে উঠেছে নাচের আনন্দে। পর মুহূর্তে বিকট এক আর্তনাদ করে নলিন ছুটল বাইরের দরজার দিকে। বেশ বুঝতে পারলুম নূপুর পরা হাড়ের পা এগিয়ে আসছে আমাদের দিকেই। পিছন ফিরে দেখতে ভরসা হলো না। এতক্ষণে হয়তো সেখানে আবির্ভূত হয়েছে কোনো ভয়াবহ কঙ্কাল মূর্তি। কাপুরুষ! আরে কিসের ভয়েও পালালো? আরে বাবা, এসব হচ্ছে হ্যালুসিনেশন, মিথ্যা মরিচিকা। তার হাত ধরে প্রাণপণে টানতে টানতে বাইরের দিকে অগ্রসর হয়ে আমি বললুম, পাগলামি করো না বসন্ত, শিগগির বেরিয়ে এসো। এ প্রাসাদ মানুষের পৃথিবীর বাইরে। এতক্ষণ শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা নবাব কুঠির নর্তকী। গল্প পাঠে ছিলাম আমি, আকাশ। অন্যান্য চরিত্রে আকাশ পাত্র, সৌমিক মৈত্র এবং আর্য জানা। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।